এরা যে বেয়াদ্দব, সমস্ত কথাগুলো এদের সাথে মিলে, বেয়াদ্দব, বেত্তমিজ, বেতাসির, বেঈমান সব মিলে এদের সাথে। এরা কোনো সময় গিয়ে দেখবেন ফখরুল ইসলাম আলমগীরের কোলে বৈশা রয়েছে। ইউনূস সাহেব তো এখানে আসছে একটা আন্তর্জাতিক চক্রান্তের গুটি হিসাবে, যেটা জামাতের একটা খেলা ওই ছেলেদের সাথে। এরা রাস্তায় মিছিল করে মারপিট কিছুটা খাইলো, পুলিশও কিছুটা মারলো, মারেটা দেখাইলো যে এরা এইটার মধ্যে নাই। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের দেয়া সুপারিশে সন্তুষ্ট নয় বিএনপি। দলটি বলছে তাদের সাথে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন। জানতে চাই, প্রতারক আসলে কে? সরকার নাকি ঐক্যমত্য কমিশন নাকি তৃতীয় কোনো রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক দল? আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাকে, আপনার প্রতিষ্ঠান আবার আমাকে ডেকেছে। এই কালের কণ্ঠে একটা কথা বলতে গিয়ে আমি দল থেকে সাসপেন্ড হয়েছিলাম। কাজেই এইটা আমার মনে পড়ে, এখানে আসলে পড়ি। আপনারা আমাকে যে কথাটি জিজ্ঞাসা করেছিলাম, খুব সুস্পষ্টভাবে কথাটা বলেছিলাম। আজও যদি আমার সেই কথাটি প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত হয়ে না থাকে তাহলে আমার দুর্ভাগ্য। কারণ সমস্ত ব্যাপারটাই হলো বাংলাদেশে চক্রান্তের উপরে চলছে। শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনারা 15 বছরে দেশে গণতন্ত্রকে হত্যা করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, নির্বাচনগুলোকে এটা প্রহসনে পরিণত করেছে। এই ব্যাপারে তাদের উপরে কোনো ধরনের মানে কি বলবো, দয়া দাক্ষিণ্য করা তো দূরের কথা। এই জন্য যারা তা করেছে বিগত সরকার, তাদের কঠিন শাস্তি হওয়া উচিত সঠিকভাবে বিচারের মাধ্যমে। কিন্তু 5ই আগস্ট কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে সেইটা আমি বলেছিলাম, 2টা ঘটনা ঘটেছে। একটা হলো বিএনপির নেতৃত্বে 15 বছরের আন্দোলন, যেটা ফিল্ডকে টোটাল রেডি করেছিল, সেই আন্দোলনের গতির উপরে দাঁড়ায়া একদল ছেলে পেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আসলো। তারপরে তাদের নেতৃত্বে বিএনপি সহ সবাই গেল যে এটাকে একটা নন পার্টি কালার দিয়ে এই আন্দোলনটা করতে হবে, এবং ঘটনা প্রবাহে সেই আন্দোলনটা গতি পেল সমস্ত মানুষের সমর্থনে, এবং সেই আন্দোলনটা জয়লাভ করব। দ্যাট ওয়াজ এ ডেমোক্রেটিক মুভমেন্ট, গণতান্ত্রিক গণ আন্দোলন, 69-এর মতো গণ আন্দোলন। এটা কিছুতেই বিপ্লব নয়, কারণ গণ আন্দোলনের একটা মাত্র কর্মসূচি ছিল, শেখ হাসিনা ইলেকশন দিত না। 15 বছর 3টা ইলেকশনে মানুষকে বঞ্চিত করেছে, গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে। তার বিরুদ্ধে স্লোগান উঠেছিল, গণতন্ত্র চাই, শেখ হাসিনার পতন চাই, এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। এবং তারই মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হলো, এবং মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা সঠিক নির্বাচনের মাধ্যমে, শুধু একটা নির্বাচন, ফেয়ার ইলেকশনের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়ে দেশে মেজরিটি হয়ে আসবে, তারা অন্য মাইনরিটি পার্লামেন্ট মেম্বারদের সঙ্গে বসে একটা সংবিধানের দোষ ত্রুটি বলেন বা জুলাইয়ের যে অভ্যুত্থানের যে আকুতি বলেন, সবগুলো তারা বসে তারা এটা পরিপূর্ণভাবে একটা পার্লামেন্টে আলোচনা করে তারা এটা প্রতিফলিত করবে, প্রতিষ্ঠিত করবে। কিন্তু আমি যে কথাটা বলেছি এটা থেকে আমি কোনোদিন সরতে পারবো না যে এই আন্দোলনটার পিছনে একটা কালো শক্তি ছিল, সেই শক্তিটার নাম জামাত, যেটা ছেলেরা বলেছে তারাই ছিল এখানে ভ্যানগার্ড, জামাত শিবির। এবং জামাত শিবিরের পূর্ব সন্তান যারা, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে ক্যামোফ্লেজের মাধ্যমে কাজে লাগাইয়া জামাত এই আন্দোলনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল যে আন্দোলনের প্রধান কথা ছিল, তারা বলতে শুরু করলো আন্দোলন সাকসেসফুল হওয়ার পর থেকে, একটা ইলেকশন করার জন্যই কি আমরা এই আন্দোলন করছি, আমরা সংস্কার করব, আমরা এই করব ওই করব। এবং তারই পরিণতিতে আমি বলেছিলাম যে এদের মনের আসল কথাটা হলো, এরা যখন বলতে শুরু করলো 47 এবং 24 হলো আসল মুক্তিযুদ্ধ, 71 হলো ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, এবং বিদেশি একটা রাষ্ট্র সেই রাষ্ট্রটি চক্রান্ত করে 71 সৃষ্টি করেছিল। আমি সেদিনে বলছিলাম, এই রাজাকারের বাচ্চারা,
এই আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা বাইচা আছে। ইমাম সাহেব রেপ করে জেল খাটতেছে, সেই কারণে মসজিদ নষ্ট হয়ে গেছে বা ইসলাম নষ্ট হয়ে গেছে, এইটা যেমন সত্য নয়। শেখ হাসিনারা মুক্তিযুদ্ধের কথা কইয়া দেশ শাসন করে ভুল করে পালায় গেছে বলিয়া মুক্তিযুদ্ধ ধ্বংস হয়ে গেছে, সেইটাও সত্য নয়। কাজে আমি বলেছিলাম মুক্তিযুদ্ধ থাকবে, তার উপরে দাঁড়ায় দেশ করেন, কারণ মুক্তিযুদ্ধে দেশের হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন। লক্ষ লক্ষ লোক জীবন দিয়েছে, 30 লক্ষ লোক মা বোনেরা লাখে লাখে ইজ্জত হারিয়েছে, হাজার হাজার মুক্তিযোদ্ধা বাংকারে থেকে থেকে দিনের পর দিন মাসের পর মাস যুদ্ধ করেছে। আর ওইসব যারা এখন বড়, এইগুলোর নাম আমি বলতে চাই না, ঘৃণা করে থুতু দেয় এদেরকে। একদিন আসবে যখন এরা আবার হাত জোর করে মানুষের সামনে ক্ষমা চাইতে হবে। তারা এখন বলে না না, ভোট নাও হইতে পারে জাতীয় সংসদের ভোট, তবে ওর ভোট হইতেই হবে। কি ভোট? গণভোট। গণভোটটা হইতেই হবে, মানে জুলাই সনদের ভোট হইতে হবে। ওই জামাতরা বলে একটা কথা খুব সুস্পষ্টভাবে বলে দেই, আমি জানি না আমার দল কি করবে, আমার দলের প্রতি অনুরোধ, আর ব্লাফ খাওয়া যাবে না। এমনি অনেক ভুল পথে হাঁটা হয়ে গেছে, আমার দলের প্রতি নেতৃত্বের প্রতি অনুরোধ, ভুল পথে হাঁটা ঠিক হবে না, কারণ ভুলে ভুলে কিন্তু সবকিছু শেষ হয়ে যায়। আমি মনে করি এখন থেকে বলা উচিত গণভোট হবে। তারা যখন বলবে গণভোট জুলাই সনদের উপরে হবে, প্রথম গণভোটটা হবে 71 সনে যারা রাজাকার আলবদর আল শামস ছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আমার দেশের বুদ্ধিজীবী হত্যা করেছিল, আমার মা বোনদেরকে ধর্ষণ করেছিল, সাহায্য করেছিল ধর্ষণ করতে, সেই হানাদার পাকিস্তান বাহিনীর টিক্কা খানের যে প্রধান সন্তানা, গোলাম আজমের সন্তানেরা জামাত এই দেশে রাজনীতি করতে পারবে কিনা, 71 আলবদর রাজাকারের সন্তানেরা, এইটার একটা গণভোট আমি দাবি করতেছি। বাংলাদেশে প্রথম গণভোট হবে এইটা। এই গণভোটটা প্রথম হোক, আলবদর রাজাকার আল শামস এবং তাদের সন্তানের দেশে রাজনীতি করতে পারবে কিনা। জি ফজলুল ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে বিএনপি অভিযোগ করছে তাদের দেয়ার নোট অফ ডিসেন্ট নেই। বিএনপি জামায়াতে ইসলামের একজন নেতা তিনি অভিযোগ করে বলেছেন যে বিএনপির পক্ষে গেলে সবকিছু ঠিক আছে, আর বিপক্ষে গেলেই বিএনপি ঝামেলা করছে। আপনি এই অভিযোগের প্রেক্ষিতে, তার এই অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন? এই প্রেক্ষিতে আমার বলা হলো, আমরা সবাই সমান পাপী, আপন পাপের বাটখারা দিয়া অপরের পাপ মাপি। এটা কবিতার একটা লাইন, বিখ্যাত কবি যিনি বলছেন জানেন। আমি তো 1 নম্বর হইল আমি কমিটিটাই মানি না, করি কিন্তু আমি বিএনপির সিদ্ধান্তে কিন্তু নেতৃত্ব দস্তখত করছে এই কমিটির সিদ্ধান্তকে। আমি এই কমিটিটা প্রথম দিন থেকে মানি নাই। এই দেশে কি ইউনূস সাহেব আন্দোলন করছে? কোন কমিটি? ঐক্যমত্য কমিশন? ঐক্যমত্য কমিশন, ইউনূস সাহেব থেকে ধরে যারা আছে কাউকে আমি মানি না। এদের কাউকে 5ই আগস্টের কেন্দ্রিক যে আন্দোলনটা হয়েছে বা 5ই আগস্ট যে আজকে বিপ্লব হয়েছে বলা হচ্ছে, এদের একজন লোক কি আন্দোলনে ছিল? একজন আমাকে বলতে পারবে যে এই যে জনাব ইউনূস সাহেব, আচ্ছা উনি না হয় একজন, আলী রিয়াজ সাহেব, এই যে কি নাম খলিল সাহেব, যত সাহেব বলেন, একটা লোক কি আন্দোলনে ছিল? ছিল না। এদেরকে, এবং এরা কি একজন মানুষ, এই দেশের মানুষ, তাদের নাগরিক আমরা দেখেছি, অবশ্যই তারা দ্বৈত নাগরিক, এবং তাদের নাগরিকত্বের মূল আনুগত্যটা হলো যে এখানে কাজ করে সেখানে। আলী রিয়াজ সাহেব কাজ করে কোথায়? বাংলাদেশে করে না। তা আলী রিয়াজ সাহেব হইলে এখানে মূল ব্যাপার, কিন্তু এখানে উঠে আসতেছে ওই যে আমি বলি আইলোরে বাই কলির কাল, ছাগলে ছাটে বাঘের গাল। আলী রিয়াজের মতো কত হাজার হাজার ছেলে আমার পড়ে রয়েছে, যারা আলী রিয়াজের মতো মানুষকে 2 পয়সা দিয়ে পুষে না। এইরকম ইউনিভার্সিটির প্রফেসর যারা আমেরিকাতে আছে, 50টা স্টেটে, বাঙালির সন্তান, এর মধ্যে আমারও মিনিমাম 100 কর্মী আছে, আমার ফজলুর রহমানের কথাগুলা বলেন। এবং শ্রেষ্ঠ ইউনিভার্সিটির মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে, এর মধ্যে একটা হলো হার্ভার্ড। পরশুদিন হার্ভার্ডের একজন প্রফেসর আমার সঙ্গে আলাপ করতেছিল, ফজলু ভাই আমি তো আপনার কর্মী, আপনাকে বলি বাংলাদেশের এমন কি দারিদ্রতা হইল জ্ঞানের, গুণের, সংবিধানের, চিন্তার, যে আলী রিয়াজের মতো একজন মানুষকে যে কোনোদিন বাংলাদেশকে যে ওন করে নাই,
কোনোদিন না। সেই লোকটাকে এখন দেখা যেতেছে এটা তো আলী রিয়াজের সংবিধান লেখা উচিত, এটা ইউনূস সাহেবের সংবিধানও না। যে আলী রিয়াজ প্রথম দিন বলছিল আমি কিন্তু সংবিধানটাকে ছুঁড়ে ফেলায় দিব, এই কমিশনের ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে উনি বলছিলেন যে আমি কমিশনটাকে ছুঁড়ে ফেলায় দিব। সেই দিন আমি বলছিলাম এই যে মিস্টার আলী রিয়াজ, আজকে আমি হয়তোবা আমি হেরে গেছি কিনা জানি না, কিন্তু মানসিকভাবে বা রাজনৈতিকভাবে আমি হারি নাই, দলগতভাবে হয়তোবা অনেকটা আমি পরাজিত হয়ে গেছি। আমি বলছি এই আলী রিয়াজ, হ্যাঁ, আসাদুজ্জামান খানরা সংবিধান বুঝে না, মনোরঞ্জন ধররা সংবিধান বুঝে না, সুরঞ্জিত সেনরা সংবিধান বুঝে না, ডক্টর কামাল হোসেনরা আইনমন্ত্রী হিসাবে সংবিধান বুঝে না। আপনি কি ডক্টর কামাল হোসেনের মোহরি হইতে পারবেন? মোহরির যোগ্যতা হয়ে ডিকটেশন নিতে? আমি চ্যালেঞ্জ করলাম এটা। সেই আলী রিয়াজ আজকে আমার দেশের সংবিধান, এটা তো সংবিধানেই, অর্থাৎ যদি গণভোট হয়ে যে জুলাই সনদটা বাদে, নোট অফ ডিসেন্ট বাদে যে জুলাই সনদটাতে গণভোট করতে চায় তার নভেম্বর মাসে, সেটা যদি পাস হয়ে যায় তাহলে বাংলাদেশের ৭২-এর সংবিধানের কোনো দরকার নাই। ১, ২ নম্বর হইল পার্লামেন্ট ইলেকশনেরও কোনো প্রয়োজন নাই, কারণ পার্লামেন্ট ইলেকশনের প্রথম এবং প্রধান কাজই হবে আলী রিয়াজ সাহেব যে প্রস্তাবনাগুলো লিখে দিয়েছে জুলাই সনদের নামে, সেই প্রস্তাবগুলো আমরা গণপরিষদ হিসাবে যারা পাশ করবে, এই ৩০০ মেম্বার ২৭০ দিন এটা নিয়ে আলাপ আলোচনা করে পাশ করতে হবে। যদি পাশ না হয় তাহলে এটা অটোমেটিক্যালি এটা পাশ হয়ে যাবে। এর চেয়ে অপমান ১২ কোটি মানুষ ভোট দেবে, এই আলী রিয়াজ, এই আলী রিয়াজ, তুই ৩০০ ভোট আপনি পাবেন কোন সেন্টারে? আমি তো আপনার জানি না আপনার বাড়ি কোথায়, বাংলাদেশের মানুষ জানে না। আমি তো ২ লাখ ভোট পাই আল্লাহর রহমতে পাশ করে আসবো। বিএনপি তো ১২ কোটি মানুষের মধ্যে ৭ কোটি ভোট পায় পাশ করে আসবে, যেহেতু আওয়ামী লীগ নাই। তো ৭ কোটি ভোটের যারা মালিক, আপনার মতো আলী রিয়াজের প্রস্তাবনা এখানে পাশ করার জন্য ২৭০ দিন আলোচনা করতে হবে, না করলে আপনি পাশ করে দিবেন। এই যে অপমানজনক প্রস্তাবগুলো, এটা কেন হইল? এটা হইছে শুধু আমার দল অনেক কি দেখাইছে বলবো, অনেক সহ্য বলবেন না, অনেক বেশি রাজনৈতিক দূরদর্শিতা বলবেন না, অধিক মানে এটারে কি কয় ওয়েট অ্যান্ড সি। কিন্তু জ্ঞানী মানুষেরা বলছে ইউ ক্যান ওয়েট বাট আলটিমেটলি ইউ ক্যান সি নাথিং। যে কাজটা আজকে বিএনপির জন্য হয়েছে, বিশ্বাস করতে গিয়া বা একটা রাজনৈতিক দল হিসাবে ক্ষমতায় যাব আমরা, এই চিন্তাকে মাথায় রেখে অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজ করতে গিয়া, সেই অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজ যে ফর্মুলাটা বিএনপি নিছিল, সেই ফর্মুলাটাকে আলী রিয়াজ সাহেবরা এটাকে নতজানু ফর্মুলা হিসাবে ধরিয়া তাদের কাদের উপরে যারা বিশ্বাস করলো, সেই বিশ্বাসঘাতকদেরকে তাদের মাথার উপরে এমন একটা জিনিস চাপায় দিল যে এখন বিএনপির নেতা কর্মী সহ সারা বাংলাদেশের মানুষ বলতেছে বিএনপি এত এইরকম নতজানু হওয়া ঠিক হয় নাই। না, বিএনপি তো নতজানু হয় নাই, বিশ্বাস করে দস্তখত করছে। সেই দস্তখতটাকে, নোট অফ ডিসেন্টগুলোকে কেটে দিয়ে বা স্থগিত করে শুধু তাদের মতো করে যে প্লেস করছে, এটা তো চরম বিশ্বাসঘাতকতা। আমি দেখলাম আমার বন্ধুরা এখন বলা শুরু করছে, যারা গিয়া আরেকটা কথা আপনাকে বলি, ওই যে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর আমাকে বলল বিএনপি কেন এখন না করবে। বিএনপি যেদিন মাইনে নিছে, আমি কিন্তু প্রতিদিন বলছে এই সালাউদ্দিন আহমদ সাহেব, আপনি আমার নেতা, আপনি স্থায়ী কমিটির মেম্বার, আপনি গিয়ে যাদের সাথে বৈশা থাকেন এনসিপির, এরা তো রাজনীতিবিদের ব্যাগ টানার যোগ্যতা নাই, আপনি তো তাদেরকে সমান সমান মূল্যায়ন করছেন, এখন তো তারা সমান মূল্যায়নের কথাই বলবে, এরাই তো হবে এখন দেশের নেতা। আপনি তো জিজ্ঞাসা করেন নাই যে ইউনূস সাহেব কোন ক্রাইটেরিয়াতে এই ছেলেদেরকে না আমাদের সাথে আপনি বসা, এই ছেলেদেরকে আপনি আলাদা কথা বলবেন, আমাদের সাথে এরা বসতে পারবে না, কারণ এদের রেজিস্ট্রেশন নাই, মার্কা নাই, এদের কোনো 10টা লোক নাই। যখন আপনি সবরে 3টা পার্টিকে আপনি সমান করছেন, কি বিএনপি, জামাত এবং এনসিপি, তাহলে আমি যদি বলি অন্যরা কথা বলে নাই কেন, যেটা আমরা জোর করে এরা মাঠে যান, এরা অনশন ধর্মঘট করে নাই কেন জনমনের সামনে, অন্য 52টা দল যারা সব না হইলো, যারা ওখানে গেছিল তাদেরকে যে অপমান করা হয়েছে, তারা কেন ইউনূস সাহেবের গেটের সামনে গিয়া বলে না যে আরসিপি কোন হিসাবে আমার চেয়ে বড় দল, কেন আপনি বারবার তাদেরকে ডাকতেছেন?
আমি তো মনে করি তাদেরকে ডাকলে কমিউনিস্ট পার্টিকে সবচেয়ে আগে দেখা দরকার। কমিউনিস্ট পার্টির 1973 সন থেকেই পার্লামেন্টে সিট ছিল, প্রত্যেকটা পার্লামেন্টে কমিউনিস্ট পার্টির সিট ছিল। যদি বলা হয় কমিউনিস্ট পার্টি অন্যের সঙ্গে যুক্ত ফ্রন্ট করে সিট নিছে আওয়ামী লীগের সঙ্গে বা কারোর সঙ্গে, এটা যেমন সত্য, আজকে যাকে বড় দল বলা হচ্ছে জামাত, যা মানে তো সবসময় যে বিএনপির সাথে বিএনপির দয়া বা অন্যদের দয়া সিট নিছে। ধন্যবাদ আপনাকে। আমি কথাটা খুব করে বলে, আমি এই কমিটিও মানি না, এটা বিদেশিদের কমিটি, এরা যাতে থাকে, যদি বাপের বেটা হয় এরা যাতে বাংলাদেশে থাকে, সেই দিনটা কিন্তু আস্তে আস্তে পালায় যাতে না যায়। আমাদের আমি এখন নিশ্চিতভাবে বিশ্বাস করি সমস্ত রাজনৈতিক দলগুলো বসুক, রাজাকারের বাচ্চাদেরকে বাদ দিয়া বৈশা বলুক, আমাদের দেশ আমরা ঠিক করব, ইলেকশন করব, এবং আমরা সংবিধান সংশোধন করতে গিয়ে আমরা 5ই আগস্টের শহীদদের যে চেতনার স্তর, তাকে আমরা সব কিছু মূল্যায়ন করিয়া আমরা একটা সংবিধান করব। বসেন এখানে, বিদেশিরও দরকার নাই, আলবদর রাজাকারের বাচ্চাদেরও দরকার নাই। আসলে প্রথমেই গণভোটটা হবে আলবদর রাজাকারের সন্তানেরা দেশে ভোট করতে পারবে। আপনাকে মানুষের আসলে আকাঙ্ক্ষা কি, এটা যদি সরকার না বুঝে তাহলে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন কিভাবে, মানুষের পক্ষে কাজ করবেন কিভাবে? এবং অনেকেই মনে করে আমি খুব রাগ করি কথা কইলে, না রাগ করি না, আমার অন্তরে অনেক জ্বালা। কারণ এই দেশটা যারা যুদ্ধ করে স্বাধীন করছে তাদের মধ্যে আমি একজন ছিলাম। এই জ্বালাটা, আর আমি খুব বয়স্ক মানুষ এখন বাংলাদেশের রাজনীতি, 61 বছর আমার রাজনীতিবিদ, আমার খুব জ্বালা। কেন এই ধরনের লোকদেরকে আইনা এই ধরনের কমিশন করতে হবে? এটা আমি মানি না, কিন্তু আমার দল মানছে। কথাটা বুঝছেন আপনি? এই ধরনের একটা প্রস্তাব হতে পারে, অপিনিয়ন হইতে পারে, সবাই মিলে আমরা রাজনৈতিক দলগুলো একটা অপিনিয়ন ফর্ম করলাম, যে এই অপিনিয়নটা একটা রেজলিউশন আকারে, প্রস্তাব আকারে আসবে এবং সিদ্ধান্ত হবে, ইয়েস আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো, বিএনপি তো ঠিক কথা বলতেছে, আমরা এই ব্যাপারে 1, 2, 3 এই ব্যাপারে আমরা একমত হইলাম, আমরা পার্লামেন্টে গেলে সবাই মিলে এটা পাস করে দিব। আর 3, 4, 5, 6 এগুলোর ব্যাপারে আমাদের সবারই যার যার নোট অফ ডিসেন্ট আছে। আমরা পার্লামেন্ট ইলেকশনে যাব, আমরা মানুষকে বলবো, যে মেজরিটি হবে সে বলছে এইটা ছিল আমার নোট অফ ডিসেন্ট, কাজে এইটা আমি বাস্তবায়ন করব না। খুবই সহজ সোজা কথা, কিন্তু এই সমস্ত ব্যাপারটাকে চক্রান্ত করে ইউনূস সাহেব তো এখানে আসছে একটা আন্তর্জাতিক চক্রান্তের গুটি হিসাবে, এবং সেই চক্রান্তের গুটি আইসা পাইছে এখানে কালো শক্তি। সেই কালো শক্তির নাম হলো স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না। আর এই ছেলে পেলে গুলাকে যারা সৃষ্টি করছে গত 4-5 বছর অনেক ট্রেনিং দিয়ে সৃষ্টি করছে তাদেরকে, এরা যে সমস্ত কথাগুলো এদের সাথে মিলে, বেত্তমিজ, বেতাসির, বেঈমান সব মিলে এদের সাথে, এরা কোনো সময় গিয়ে দেখবেন ফখরুল ইসলাম আলমগীরের কোলে বৈশা রয়েছে, সালাউদ্দিনের বাসায় গিয়ে গলায় ধরে বৈশা রয়েছে, আমাদেরকে 6টা সিট দেন। আবার দেখবেন জামাতের সাথে গিয়ে বৈশা রয়েছে, পরের দিন দেখবেন আবার জামাতরে গালাগালি করতেছে, আবার এখন দেখবেন বিএনপিরে গালাগালি করতেছে। এদেরকে জামাত বলছে যে আমরা গিয়ে দস্তখত করে গন্ডগোলটা লাগাই দেই, আমরা না গেলে বিএনপি দস্তখত করবে না, কাজে আমরা বিএনপির সাথে দস্তখত করি, তোমরা রাস্তায় মিছিল করো। আমি সেই দিনেই বলছি যে এটা জামাতের একটা খেলা ওই ছেলেদের সাথে, এরা রাস্তায় মিছিল করে মারপিট কিছুটা খাইলো, পুলিশও কিছুটা মারলো, মারেটা দেখাইলো যে এরা এইটার মধ্যে নাই। এখন আবার দেখেন এটা কি একটা পাতানো খেলা ছিল, এবং এই পাতানো খেলাটা ইউনূস সাহেব শুদ্ধ দৈরা, এই যে বিদেশিরা আসছে, আমি তো বলছি বাপের বেটা হইলে থাকিস বাংলাদেশে, যাইস না। আমার দেশটাকে যে ধ্বংস করে পরাধীনতার পথে নিয়ে যাচ্ছ কালো শক্তির মাধ্যমে, আমার দেশ যে আজকে বিদেশিদের কাছে বন্ধক দিয়ে দিচ্ছ, সেটা তো এটা চক্রান্তের খেলা। আচ্ছা, হ্যাঁ, আমার কথাটা শুনলাম, কথাটা শেষ করে ফেলি। আমি 1 বছর যাবৎ বলতেছি, এখন একমাত্র কাম হলে এই সরকারের এই নির্বাচন কমিশনের মাধ্যমে সঠিকভাবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জাতীয় সংসদ নির্বাচন, যেটা ইউনূস সাহেব কথা দিচ্ছেন যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বা ওই সময়ের মধ্যে করবেন, সেই নির্বাচনটা করার গণভোট। এইটা গণভোটের ব্যাপারে থাকবে একটা সিদ্ধান্ত যে এইটা আমরা এই যেগুলো আমাদের মিল হয়েছে এইগুলো বাস্তবায়ন করব, আর যেগুলো মিল হয় না তার জনগণের কাছে আমরা গিয়ে করব। আমার কথাটা কি বুঝতে পারছেন?
একমাত্র আর যদি ইলেকশনটাকে ফেব্রুয়ারির ইলেকশনটাকে যদি ডিলিট করার জন্য অথবা পিছানোর জন্য অথবা ইলেকশন না করিয়া চক্রান্তমূলকভাবে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই সরকার, আমি এটা সরকারও বলতে চাই না, এটা চক্রান্ত করে আসছে। আপনি বলেন এই সরকারের অর্থমন্ত্রী বলেন, অমুক মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী বলেন, অমুক মন্ত্রী বলেন, একটা লোক কি কোনোদিন 5 মিনিটের জন্য শেখ হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তার মধ্যে হাঁটছে কিনা বলেন? এইটা কেমনে বিপ্লবী সরকার হয়? আপনি শপথ নিলেন 106 অনুচ্ছেদের মাধ্যমে, আর্টিকেলের মাধ্যমে, আপনি ফুল বেঞ্চের, যদিও এটাও ঠিক না, এগুলো তো আসবে একদিন যে ফুল বেঞ্চ বসে নাই এপিলেট ডিভিশনে, ক্যান্টনমেন্টে ছিল, এটা তো আসবে যে আপনারা অবৈধ সরকার ছিলেন, এত কিছু করতেছেন জোর করিয়া। আমি বলি শুধু বিএনপি সিদ্ধান্ত নেয় না বলে এরা এখানে বসে রয়েছে। বিএনপি যদি সিদ্ধান্ত নিবে, ইট ইজ এনাফ এন্ড এনাফ। না, এই সরকার থাকতে পারবে না। কিসের কে আর্মি আর পুলিশ আর অমুক তমুক, খালি বিএনপি খালি সিদ্ধান্ত নিয়ে বলুক দিস ইজ নট এ গভর্নমেন্ট, গো। এই সরকার যখন ক্ষমতা নেবে তখন কিন্তু 8 আগস্ট 2024-এর কথা বলছি আমি, তখন কিন্তু সব দলের সাথে আলোচনা করেই কিন্তু এই সরকার এসেছে এবং ক্ষমতায় বসেছে। সেখানে কিন্তু আপনার দলও ছিল। আমার দল না, আমি ইউনূস সাহেবরে বলছি, 10টা প্রধানমন্ত্রীর যে যোগ্যতা আছে পৃথিবীতে থার্ড ওয়ার্ল্ডে, আমার ইউনূস সাহেব তার চেয়ে অনেক বেশি। আমি নিজেই তো বলছি, তারা কিসের অধীনে নিল তো সংবিধানের অধীনে। আপনি কথাটা, আমি তো কথাটা বলতেছি এইটা, তো সংবিধানের অধীনে, যেহেতু আপনারা সংবিধানের অধীনে, আপনারা যেহেতু শপথ নিছেন, আপনারা সংবিধানের অধীনে চলেন। এখন 1.5 বছর পর আইসা বুঝি বলবেন যে না ওইটা থুক্কু দিলাম, ওইটা থুক্কু দিলাম, 1.5 বছর যা করছে এটা নাই, আমরা এখন বিপ্লবী সরকার হয়েছে, এটা বলবেন আপনি? তাহলে বলেন যে 1.5 বছরের কাজ কি হবে? তাহলে তো প্রথমেই গেছিল তারা রিট করার জন্য, ওই যে 2টা ছেলে হাসনাত আর কি সার্জিস, এরা গেছিল, পরে রিটটা উইথড্র করলো কেন? জিজ্ঞাসা, শুধু সেকেন্ড জজ জিজ্ঞাসা করছিল, ঠিক আছে আপনারা 6 মাস পরে আইছেন বিপ্লবী সরকার করার জন্য, তাইলে আপনারা যে 6 মাস যে শাসন করলেন এটা কে করলো? এটা বৈধ না অবৈধ, এটা তো প্রশ্ন আসবে। আর অবৈধ শাসন করে থাকলে তো আপনাদের প্রথমে জেলখানায় গিয়ে তারপরে একটু যোগ করি যে বিদেশ সফরে কিন্তু বিএনপি নেতাকে আটকে দিয়েছে বিমানবন্দরে, এটা একটা চক্রান্ত কিনা? বিএনপি নেতা এহসানুল হক মিলন, হ্যাঁ, আমি যতটুকু আমি জানি না, কিন্তু মিলন সাহেব আবার বলছে যে আমার পাসপোর্টে কি 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 বলছে উনি, আমি জানি না। তবে বিদেশ যাওয়া আটকায় দিবে, এটা আটকে শুরু হোক, কারণ এদেরকে তো আটকাইতে হবে, মানে কারণ ইউনূস সাহেবদেরকে তো আটকাইতে হবে। কুরক এটা উদাহরণ রাখে যা, শেখ হাসিনা সরকার যে উদাহরণগুলো নিজে রাখে গেছে। হ্যাঁ, আমি আপনার কাছে আরেকটা, মানে মাহবুব কামাল ভাইয়ের কাছে যাবার আগে আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। মাহবুব কামাল ভাই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য বলছিলেন, আপনার কাছেও জানতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এটাও বলেছে যে বিএনপির জন্ম হায়ের মাধ্যমে এবং মৃত্যু হবে নায়ের মাধ্যমে, না ভোটের মাধ্যমে। আমি এইসব ছেলে পেলে, ওই যে আমি বলছি এরা সব হলো বেতমিজ, বেয়া দিয়ে যত শব্দ আছে সব হলো এদের ব্যাপারে প্রযোজ্য। এদেরকে জামাত তৈরি করছে, কালো শক্তি তৈরি করছে এদেরকে এই কাজগুলো করানোর জন্য। এটা একদিনে তৈরি হয় নাই, তারা দীর্ঘদিনের তারা তৈরি হয়েছে। এরা যদি ভোট পায় নিজেরা দাঁড়ায়, কি মার্কা, শাপলা মার্কায় ওদেরকে দেওয়া হোক, শাপলা মার্কায় যারা যদি 3000 ভোট পায় সেদিন যাতে এরা বড় কথা বলে। শাপলা দিয়েছে একটা কলি, একটু ফুটিয়ে দিলে কি হতো? হ্যাঁ, এরা তো ফুটে না, এর তো ফুটবে তো বয়স হইলে পরে, এদের তো ওই ফুটার বয়স হয় নাই তো, কাজে কলি দিছে। নির্বাচন কমিশন তো এটা বুঝে শুনিয়ে দিছে যে তোরা এখনো কলি রয়ে গেছস, এখনো তোরা ফুটস নাই। এই ছেলেদের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, এরা এত বেশি বেয়াদব, এটা অকল্পনীয়। এবং ইউনূস সাহেব এর জন্য একদিন অবশ্যই ইউনূস সাহেব 50 বছর বাঁচলে জবাবদিহি করতে হবে, অতদিন বাঁচুক, এটা আমি আল্লাহর কাছে দোয়া করি। ধন্যবাদ আপনাকে।